আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আমাদের আজকের অতিথি প্রশাসনিক কু ও ফেব্রুয়ারি নির্বাচন, পর্দার আড়ালে কি ঘটছে? বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ফেব্রুয়ারির এই নির্বাচনটি কি স্রেফ একটি ভোট, নাকি পূর্ব নির্ধারিত কোনো নাটকের মঞ্চায়ন? চায়ের দোকান থেকে ড্রয়িং রুম, আজ সবখানে একটাই প্রশ্ন: ভোট কি আসলেই হবে, নাকি আমাদের অগোচরে তৈরি হয়ে আছে অন্য কোনো ফলাফল? আজ আমরা কথা বলবো বাংলাদেশের অন্যতম প্রধান একটি ট্যাবলয়েড পত্রিকা মানব জমিন পত্রিকার একটি বিস্ফোরক সম্পাদকীয় নিয়ে, যেখানে সরাসরি ইঙ্গিত দেওয়া হয়েছে একটি প্রশাসনিক কু ও প্রশাসনিক অভ্যুত্থানের। এই বিশ্লেষণে আমরা এর প্রতিটি লাইনের ব্যবচ্ছেদ করব। চলুন একটু ভেতরে যাওয়া যাক। সম্পাদকীয়টির শুরুতেই বলা হয়েছে, ঘরে বাইরে একই আলোচনা, ভোটের ফলাফল কি হতে পারে, কে জিতবে কে হারবে, এ নিয়ে তো চায়ের কাপে ঝড় তুলছেন অনেকেই। এই বাক্যটি আমাদের সমাজের বর্তমান অস্থিরতাকে ফুটিয়ে তোলে। দীর্ঘ সময় পর মানুষ একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের কথা কানে শুনছে, কিন্তু বাস্তবতা এর সঙ্গে আমি যদি যুক্ত করে বলি যে বাস্তবতা ভিন্ন। কারণ দেশের একটি প্রধান বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগকে বাদ দিয়ে বাহিরে রেখে নির্বাচন হচ্ছে। কাজেই প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন। আবার সরকারের পক্ষ থেকে কেউ কেউ বলছেন যে এটি অংশগ্রহণমূলক অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হচ্ছে। কোন অর্থে অন্তর্ভুক্তিমূলক? আওয়ামী লীগের নির্বাচনে প্রার্থী হবার সুযোগ নেই, তারা বলছেন আওয়ামী লীগের ভোট দেবার সুযোগ আছে। তাহলে কি এটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আসলেই হলো? এখন প্রশ্ন হলো, এই প্রতিদ্বন্দ্বিতা আসলে কিসের? সম্পাদকীয়তে বলা হয়েছে, দীর্ঘদিন পর একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে, আয়োজন চূড়ান্ত, আর এই আয়োজন নিয়ে যত আলোচনা। দেখুন, রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা খরচ করে আয়োজনের কিন্তু কোনো কমতি নেই, কিন্তু মানুষের মনে যে বড় প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে তা হলো, ভোট কি নিরপেক্ষ হবে? প্রশাসনিক কর্মকর্তারা সঠিক দায়িত্ব পালন করবেন, নাকি ফরমাইশি কিংবা রাজনৈতিক পক্ষপাতিত্ব করবেন? এই যে অংশগ্রহণবিহীন যে নির্বাচনটা হচ্ছে, এই নির্বাচনেও ইঞ্জিনিয়ারিং হবে কিনা, এমন একটি আশঙ্কা কিন্তু সব মানুষের মনে কুরে কুরে খাচ্ছে। এই প্রশ্নগুলোই বর্তমান নির্বাচনী ব্যবস্থার প্রতি জনগণের আস্থার কঙ্কালসার অবস্থাকে তুলে ধরছে। মানুষকে আসলেই তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে, নাকি প্রশাসনের ছক অনুযায়ী ফলাফল নির্ধারিত হবে? এবার আসা যাক সবচেয়ে আলোচিত এবং ভয়ঙ্কর শব্দটিতে। সম্ভাব্য একটি প্রশাসনিক কু আলোচনায় জায়গা করে নিয়েছে। সম্পাদকীয়তে বিশ্লেষকদের বরাতে বলা হয়েছে, আলামত দেখে যথেষ্ট সংশয় ও সন্দেহ দানা বাঁধছে। তাদের কথা, যেভাবে প্রশাসন সাজানো হয়েছে তা 2008-এর ইলেকশনের পরিস্থিতিকে স্মরণ করিয়ে দেয়। কেন 2008-এর কথা বারবার আসছে? সম্পাদকীয়তে স্পষ্ট করা হয়েছে, ভোট শেষ হওয়ার আগেই ফলাফল চাউর হয়ে গিয়েছিল। অর্থাৎ মাঠের ভোটের চেয়ে টেবিলের ভোটের হিসাব যখন মিলে যায়, তখনই তাকে আমরা প্রশাসনিক কারসাজি বলি। এখানে একটি চাঞ্চল্যকর তথ্য দেওয়া হয়েছে, সেই আলোচিত নির্বাচনের কারিগরদের অনেকেই এখন নির্বাচনী প্রক্রিয়ায় সক্রিয়। সরকারের গুরুত্বপূর্ণ পদেও রয়েছেন তারা। অর্থাৎ 2008-এ যে নির্বাচনটি হয়েছিল, সেই কুশীলবরা এখনো সক্রিয়। মানব জমিনের সম্পাদকীয় তাই বলছে। এর মানে দাঁড়ায়, যারা আগে ফলাফল পাল্টে দেওয়ার মাস্টারমাইন্ড ছিলেন, তারাই আজ নির্বাচনের চাবিকাঠি নিয়ে বসে আছেন। সম্পাদকীয়টি আরো দাবি করছে, ভোট নিয়ে নানা কারসাজির খবর রয়েছে। ফাঁস হচ্ছে অডিও, কিভাবে নির্বাচনের ফলাফল প্রভাবিত করা যায় তারও একটি তরতাজা ছক শোনা যাচ্ছে। ইন্টারনেটে আমরা বিভিন্ন অডিও ক্লিপ দেখছি, যেখানে কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হচ্ছে। কিন্তু সবচেয়ে হতাশাজনক বিষয় হলো, নির্বাচন কমিশন এক্ষেত্রে নীরব। কোনো অভিযোগই আমলে নিচ্ছেন না তারা। যখন আম্পায়ার চোখ বুজে থাকে, তখন ম্যাচ ফিক্সিং হওয়াটা কি অস্বাভাবিক? প্রিয় দর্শক, এবার যে তথ্যটি দেব তা আপনাদের চমকে দিতে বাধ্য। মানব জমিন লিখেছে, আফ্রিকার একটি দেশের
নির্বাচনী মডেল এখন টেবিলে। আফ্রিকার অনেক দেশে দেখা যায় ভোট হয় ঠিকই, কিন্তু ফলাফল ঘোষণা করা হয় কয়েকদিন পর, এবং সেই মধ্যবর্তী সময়ে চলে ইঞ্জিনিয়ারিং। সম্পাদকীয়তে বলা হয়েছে একজন নির্দিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি প্রশাসনিক কুয়ের কাজে নিয়োজিত রয়েছেন, এমনটাই শোনা যাচ্ছে। কে সেই ব্যক্তি, কেন তাকে এই বিশেষ দায়িত্ব দেওয়া হলো? আপনারা ইতিমধ্যেই জানেন, শুনেছেন যে নির্বাচনের ফলাফল দিতে কয়েকদিন লেগে যেতে পারে, এবং ভোট কত পার্সেন্ট পড়বে সেটিও আপনারা শুনেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কণ্ঠে 55%, এবং গতকালকে শুনলেন একজন নির্বাচন কমিশনারের কণ্ঠেও 55%, এবং ডক্টর ইউনূসের প্রেস সচিবও দুদিন আগে বলেছেন যে 12 ফেব্রুয়ারি ইলেকশন হবে, ফেব্রুয়ারির 17-18 তারিখ নাগাদ সরকার ক্ষমতা হস্তান্তর করবে। কোন সরকার কাকে ক্ষমতা হস্তান্তর করবে? অর্থাৎ ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে যে সরকারটি গঠিত হবে সেই সরকারের কাছে এই ইঞ্জিনিয়ারিং করবার জন্যই কি 5-7 দিন সময় নেওয়া? অবস্থা সেদিকেই মনে হচ্ছে। ফলাফল পাল্টে দেওয়ার ভুরি ভুরি নজির রয়েছে বাংলাদেশে। এবার কি সেই পথেই যাচ্ছে? এই প্রশ্নটি আজ প্রতিটি সচেতন নাগরিকের। সম্পাদকীয়তে লেখক সাধারণ মানুষের মনের হাহাকার তুলে ধরেছেন এভাবে। এই জন্য কি শত শত মানুষ প্রাণ দিল? দীর্ঘদিন এদেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। জুলাই আগস্টের যে রক্তক্ষয়ী বিপ্লব আমরা দেখলাম, মানব জমিন বিপ্লব বলছে, এটা কি বিপ্লব নাকি ষড়যন্ত্রের রক্ত দিয়েছে? সে ব্যাপারে আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমার প্রশ্ন রয়েছে। তার অন্যতম প্রধান দাবি ছিল, সেই রক্তপাতের, সেই তথাকথিত বিপ্লবের প্রধান দাবি ছিল ভোটাধিকার। কিন্তু সম্পাদকীয় বলছে অতীতের মতো আবারও সেই পুরনো খেলা শুরু হওয়ার আভাস পাওয়া যাচ্ছে। একসময় গায়েবী ভোটে বক্স বোঝাই হতো, এরপর তা হলো দিনে রাতে, অনেকটা প্রকাশ্যে। এবার কি হতে যাচ্ছে? এই সম্পাদকীয় 3টি সোনালী সময়ের কথা মনে করিয়ে দিয়েছে। তুলনামূলকভাবে 91, 96 এবং 2001 এই 3টি নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হয়েছিল। এর পরের ইতিহাস সবার জানা। অথচ আজ কি দেখছি? এখন দেখছি কেউ হারতে রাজি নন। দুই দলের তরফেই সরকার গঠনের প্রস্তুতি শুরু হয়ে গেছে। এটি একটি ভয়ঙ্কর ইঙ্গিত। যদি উভয় দলে মনে করে তারা জিতবে, তবে জনরায়কে পাশ কাটিয়ে পেশি শক্তি বা প্রশাসনিক শক্তির লড়াই কি অনিবার্য হয়ে উঠছে? সম্পাদকীয়তে সরাসরি অভিযোগ তোলা হয়েছে, গণ অভ্যুত্থান পরবর্তী নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন কতটা দক্ষ তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। প্রশ্নের মুখোমুখি হয়েছে তাদের আন্তরিকতাও। জনগণ আশা করেছিল একটি স্বচ্ছ কমিশন, কিন্তু বাস্তবতা ভিন্ন। নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হবে, এটা তো এখন ওপেন সিক্রেট। যখন চুরি ওপেন সিক্রেট হয়ে যায়, তখন সেই ব্যবস্থার ওপর মানুষের আস্থা শূন্যের কোঠায় নেমে আসে। সম্পাদকীয়ের শেষ কথাগুলো অত্যন্ত তীব্র। নির্বাচন কমিশন ভোটারদের মনে আস্থা ফিরিয়ে আনতে পারেনি। ভোটের 5 দিন আগে দেশ যে পরিস্থিতির সম্মুখীন হলো তা দেখে সন্দেহ আরো জোরালো হচ্ছে। পাল্টানোর কোনো কৌশল নাকি অদক্ষতা? প্রিয় দর্শক, মানব জমিনের এই সম্পাদকীয়টি স্রেফ কিছু শব্দ নয়, এটি একটা আগাম সতর্ক বার্তা। একটি প্রশাসনিক কূ বা ষড়যন্ত্রের যে অভিযোগ এখানে আনা হয়েছে তা যদি সত্য হয়, তবে আমাদের গণতান্ত্রিক ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হতে পারে। সম্পাদকীয়টি আমাদের মনে করিয়ে দেয়, নির্বাচনের ফলাফল কি জনগণের ব্যালটে নির্ধারিত হবে, নাকি কোনো অন্ধকার কক্ষে বসে তৈরি করা ডিজিটাল ছকে? কেন ভোট গণনায় 7 দিন লাগবে? কেন কমিশনের অভিযোগের পাহাড় জমছে? আপনারা কি মনে করেন এই নির্বাচন কি পারবে জনগণের হারানো ভোটাধিকার ফিরিয়ে দিতে? নামিয়েছিল তাদেরকে এই আশ্বাস দিয়ে বটে যে তোরা যা ইচ্ছা কর, সব নিয়ে আয়, রাজশাহী থেকে নিয়ে আয়, গাজীপুর থেকে নিয়ে আয়, মানে আন্দোলন করে ফাটিয়ে ফেল। অন্যদিকে আবার পুলিশ বাহিনী সন্ধ্যাবেলা কি একটা হলো, তাদের মধ্যে একটা বোঝাপড়ার সমস্যা, সন্ধ্যাবেলা নেমে পড়েছে পুলিশ কমিশনার এবং পিটিয়ে এদেরকে উঠিয়ে দিয়েছে। তারা আন্দোলনকে আরো চাঙ্গা করতে গুলিবিদ্ধ হয়েছেন, এই খবর প্রকাশ করে দিয়েছেন।
তারপর দেখেন যে সরকারও তাদের পক্ষে নাই, সরকারও বলছে এবার উঠে যা। তখন তারা তত্ত্ব নিয়ে হাজির হয়েছেন, শাহবাগ ভর্তি নাকি ছিল শুধু আওয়ামী লীগ আর আওয়ামী লীগ আর আওয়ামী লীগ। ঢাকায় শাহবাগকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকেল সন্ধ্যা রাত থেকে শুক্রবার মধ্যরাত পার করে এমন জমজমাট নাটকের ব্যবস্থা করা হলো যে মানে ফেসবুকে রিল দেখতে দেখতে চোখ ফেরানো মুশকিল হয়ে গেল। মানে বাংলাদেশে একটা যে প্রশিক্ষিত আন্দোলন বাহিনী তৈরি হয়েছে, সেই আন্দোলন বাহিনীর সকল তারকা মুখেরা উপস্থিত ছিলেন এই আন্দোলনে। মানে যমুনার সামনে যে নাটক শুরু হয়েছিল বৃহস্পতিবার সন্ধ্যার দিক থেকে, সেই আন্দোলন শুরু করেছিল ইনকিলাব মঞ্চ। সবসময় মনে রাখতে হবে যে হাদির মৃত্যুকে ঘিরে আপনার যতই আবেগ থাকুক না কেন, ওসমান হাদিকে আমরা চিনেছিলাম যখন তিনি ইনকিলাব মঞ্চ গড়ে তোলেন বাংলাদেশ জুড়ে ফ্যাসিবাদী আর ফ্যাসিবাদীদের দোসরদের সকল স্থাপনা ভেঙে গুড়িয়ে দিতে, ধানমন্ডি 32 নাম্বার থেকে শুরু করে মুক্তিযুদ্ধের সকল স্মারক ভেঙে গুড়িয়ে মিশিয়ে দিতে। এবং আমি যদি ব্যক্তিগতভাবে আমার কথা বলি, ওসমান হাদির সঙ্গে আমার পরিচয় ওই ভাইরাল ক্লিপের মাধ্যমে, যেখানে উনি উনার যে নিজস্ব ভাষা, সে ভাষায় বলছিলেন যে এইসব আর চলবে না, এই যে বিনাম পয়সায় যেখানে সেখানে ইনকিলাব মঞ্চকে ডাকা হবে আর ইনকিলাব মঞ্চ গিয়ে ভেঙে ছুড়ে গুড়িয়ে দিয়ে আসবে, এসব আর চলবে না, এখন থেকে তাদেরকে পেমেন্ট করতে হবে, টাকা দিলেই তারা শুধু ভাঙতে চুটতে ঘুরতে যাবেন। তো এহেন ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে দুঃখজনকভাবে মৃত্যুবরণ করার পর মানে ইউনূস সরকার, তাদেরই যে সরকার, সে সরকার এবং সে সরকার প্রধান ডক্টর ইউনূস মানে বিরাট জানাজায় দাঁড়িয়ে বলে এসেছিলেন যে হাদির হত্যার তদন্ত একেবারে তার সরকারের প্রায়োরিটিতে আছে। কিন্তু এখন পর্যন্ত কোনো রকম বিচার আচারের তারা চেষ্টা করেন নাই। কাজেই বৃহস্পতিবার সন্ধ্যা থেকে তারা হাদির স্ত্রী, যাকে আমরা কখনো দেখিনি, তিনি এতটাই পর্দার অন্তরালে থাকেন, এমনকি ক্যামেরায় কখনো ঠিক ওই আন্দোলনের মধ্যে কোথায় তিনি বসে আছেন সম্পূর্ণ আবৃত হয়ে, সেটাও মানে সেই মানে এটাও আকৃতিটাও বোঝা আমাদের পক্ষে সম্ভব হয়নি। কিন্তু জাবের, জুমা এরা বলেছেন হাদির স্ত্রী, হাদির শিশু সন্তানও নাকি আন্দোলনে যোগ দিয়েছেন। যমুনার সামনে তারা বসে থাকবেন যতক্ষণ না ডক্টর ইউনূস বেরিয়ে বলবেন যে জাতিসংঘ দিয়েই হত্যার বিচার হবে। শুক্রবারে আবার নেমে আসলো পে স্কেল কমিশন এখনই বাস্তবায়ন করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার বলেছে যে তারা নির্বাচিত সরকারের জন্য টাকা পয়সা আলাদা করে রেখে একটা সব ব্যবস্থা করেছে, নির্বাচিত সরকার আসবে আর পে স্কেল কমিশন বাস্তবায়ন করে দেবে, নতুন পে স্কেল বাস্তবায়ন করে দেবে। কিন্তু একদল নেমে আসলেন, তারাও নাকি সাধারণ সরকারি কর্মচারী, যারা জীবন দিয়ে দেবেন পুলিশের জলকামানের সামনে, পুলিশের টিয়ার সেলের সামনে, লাঠির বাড়ির সামনে, কিন্তু তারা এক্ষুনি পে কমিশন চান। 2024-এর জুলাই আগস্টের প্রশিক্ষিত আন্দোলনকারীরা যে রাস্তায় নেমে এসেছিল, রিল দেখতে দেখতে আমার মতো আপনাদের মনেও সে সন্দেহ হওয়ার কথা, কারণ ওই সাধারণ সরকারি কর্মচারীদের মধ্যে এমন ব্যক্তিকে দেখা গেল যিনি ধেয়ে আসা পুলিশের সামনে বুক চিতিয়ে আবু সাইদের মতো দাঁড়িয়ে গেলেন। এবং আরো আশ্চর্য, সেই সাধারণ সরকারি কর্মচারীর স্ত্রী কোথা থেকে জানি উদিত হলেন, তিনি আবার স্বামীকে বাধা দিতে গেলেন, স্বামী তাকে সবার সামনে থাপ্পড় বসিয়ে দিলেন। এবং তারপর যে রিল ফেসবুকে ঘুরছে, সেখানে দেখা যাচ্ছে ওই স্ত্রী মানে কাঁপতে কাঁপতে, রাগে কাঁপতে কাঁপতে বলছে যে উনি সবাইকে দেখে নেবে, এই ইন্টারিমকে দেখে নেবে, পুলিশকে দেখে নেবে, প্রশাসনের 12টা বাজিয়ে ছাড়বেন, নারায়ে তাকবীর যদি উনার স্বামীর কিছু হয়। মানে এইরকম যে আন্দোলনে মানে অকুত ভয়, স্বামী স্ত্রী বাংলাদেশে কিংবা সন্তান মা বাংলাদেশে, এটা কিন্তু আমরা 2024-এর আন্দোলনের আগে দেখি নাই। মনে আছে ভাই বোন, মানে একেবারে পরিবার নিয়ে তারা হাজির হচ্ছেন, তারা মানুষের সামনে থাপড়াথাপড়ি করছেন, আবার তারা বলছেন স্বামীকে যদি কিছু হয় প্রশাসন তারা শেষ করে দেবেন। এই আন্দোলন পুরো দিন চলল, পে কমিশনের নাটকীয় আন্দোলন। যেই সরকারি কর্মচারীরা কিছুতেই ঘরে ফিরবেন না, বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকলেন পুলিশের সামনে, আজ মরবেন না হলে পে কমিশন বাস্তবায়ন করে ছাড়বেন। মানে বোঝেন অবস্থাটা। তারপর
আবার বিকাল থেকে শুরু হলো হাদি মঞ্চ, ইনকিলাব মঞ্চের উত্তেজনা। সেখানে এসে উপস্থিত হলো ওই যে পরিচিত মুখগুলা, দেখেন রাকসু জিএস, রাজশাহী ইউনিভার্সিটির জিএস সালাউদ্দিন আম্মার, যিনি পুরো রাজশাহী বিশ্ববিদ্যালয়টাকে মানে তার শিক্ষক ছাত্র ছাত্রীদেরকে একটা মানে ভয়ের পরিবেশ সৃষ্টি করে পুরো নিয়ন্ত্রণে রেখেছেন। কার চাকরি থাকবে কার থাকবে না, তারেক রহমানের ওখানে পোস্টার ঝুলবে কি ঝুলবে না সবকিছু ঠিক করছেন রাকসু জিএস সালাউদ্দিন আম্মার। এই মানে প্রবল প্রতাপশালী ছাত্র নেতা চলে এসেছেন হাদি মঞ্চে। জাবের, জুমা এদেরকে তো চিনি আমরা, মানে চিনেছি, আর স্ত্রী আছেন হাদির, সে কথা তারা জানান দিলেন। এরপর আমরা দেখলাম উপস্থিত হয়েছেন তারকা জুলাই যোদ্ধা জান্নাত সুরভি, যাকে কিনা কমাস আগে যখন যৌথ বাহিনী গভীর রাতে অভিযান চালিয়ে কোটি টাকা চাঁদাবাজির দায়ে অভিযুক্ত করলেন, তখন আমি অন্তত ব্যক্তিগতভাবে জানতে পারলাম উনি সেই যিনি 32 নম্বর ভাঙার সময় মানে একাদশ শ্রেণীতে মাত্র পড়েন, কলেজ ফার্স্ট ইয়ারে পড়েন, কিন্তু তার বাবা মা বাংলাদেশে এরকম একটা কিশোরী মেয়েকে এমন স্বাধীনতা দিয়েছেন যে পুরো জুলাই আন্দোলন তিনি তো রাস্তায় ছিলেনই, এরপর তিনি গাজীপুর থেকে নিয়মিত ঢাকায় এসে সকল আন্দোলনে অংশ নেন। 32 নম্বর ভাঙার সময় তার ভিডিও ভাইরাল হয়েছিল যে তিনি সকলের সাথে মিলে নাচছেন, লুঙ্গি ডান্স করছেন একমাত্র নারী সদস্য হিসেবে। তারপর সেই মেয়েকে যখন কোটি টাকা চাঁদাবাজির দায়ে বিভিন্ন মামলায় গ্রেফতার করলো যৌথ বাহিনী, গভীর রাতে গাজীপুরের বাসা থেকে নিয়ে এলো, তারপর আসিফ নজরুল আইন উপদেষ্টা, এ হতেই পারে না জুলাই যোদ্ধাদের উপরে এমন মানে অবমাননা এমন অত্যাচার বলে তিনি দিনে দিনে এই মেয়ের জামিনের ব্যবস্থা করলেন। তো সেই জান্নাত সুরভিও চলে এলো এবং জান্নাত সুরভি এসেই কেঁদে কেঁদে স্লোগান দিতে থাকলো যে ইন্টেরিম যেও না, এ নির্বাচন হবে না, ইন্টেরিম যেও না, এ নির্বাচন হবে না। এবং দেখা গেল সেও কাঁপছে, মানে এরা খুবই সহজে রাগে কাঁপতে থাকে। তারপর এক সময় পুলিশ, এর মধ্যে পুলিশের বিভিন্ন ভিডিও বের হলো, পুলিশ আসছে, পুলিশ তাদেরকে বলছে সন্ধ্যা 7টার মধ্যে জায়গা ছাড়েন, সন্ধ্যা 7টার মধ্যে জায়গা ছাড়েন। ডিসি মাসুদ তারকা পুলিশ অফিসার রমনা থানার, তো তিনি এসে বললেন কোনো লাভ হলো না, ওনারা বললেন ওনারা যাবেন না যতক্ষণ না জাতিসংঘ তদন্তের ব্যবস্থা হবে। ততক্ষণে পে কমিশনের সাধারণ কর্মচারীরা চলে গেছেন, স্বামী স্ত্রী সাধারণ কর্মচারীরা যারা যারা এসেছিলেন সবাই গেছেন। একবার পুলিশে অ্যাকশন হয়েছে, এবার হাদি মঞ্চ। তখন পুলিশ এসে কথা বলার পরেও এরা উঠলেন না। এরপর আমরা দেখলাম রীতিমতো মানে এই সরকারের মানে একেবারে হাতে ধরে নিয়ে আসা যে কমিশনার, মানে কমিশনার, পুলিশ কমিশনার, আইজি, এদেরকে তো বহু বছরের অবসর থেকে ঘুম ভাঙিয়ে এই সরকার ফ্যাসিবাদ মুক্ত করতে পুলিশ প্রশাসনকে নিয়ে এসেছে। সেই ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বেগুনি গেঞ্জি পরে এসে দাঁড়িয়ে পুলিশ অফিসারদেরকে বলছেন পিটা পিটা, মার মার, এবং উনি নিজেই লাঠি নিয়ে নেমে গেছেন। এরপরে বেধড়ক পিটুনি শুরু করেছেন। এর মধ্যে কি হলো, ইনকিলাব মঞ্চ খবর ছড়িয়ে দিল বিকেলবেলা যে তাদের মধ্যে যে জাবের, মানে হাদির সবচেয়ে মানে সক্রিয় কর্মী জাবের নাকি গুলিবিদ্ধ হয়েছে। ঢাকা মেডিকেলের সেনা পরিচালক এসে বলছেন না, কেউ গুলিবিদ্ধ নাই, অন্তর্বর্তীকালীন সরকার বিবৃতি দিয়ে বলছে, কিন্তু জাবের বলছে জাবের গুলিবিদ্ধ, ইনকিলাব মঞ্চ বলছে সেই গুলিবিদ্ধ, জুমা, শান্তা এদেরকে পাড়ানো হয়েছে। মানে একদম 2024-এর প্রশিক্ষণ অনুযায়ী আন্দোলন চলছে। ডাকসু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর ডাকসু, ভিপিজিএস এরা নেমে পড়লেন আন্দোলন, এই যে ইনকিলাব মঞ্চের উপর এই হামলা, পুলিশের হামলা, এর প্রতিবাদে। বুঝতেই পারছেন নামিয়েছিল তাদেরকে এই আশ্বাস দিয়ে বটে যে তোরা যা ইচ্ছা কর, সব নিয়ে আয়, রাজশাহী থেকে নিয়ে আয়, গাজীপুর থেকে নিয়ে আয়, মানে আন্দোলন করে ফাটিয়ে ফেল। অন্যদিকে আবার পুলিশ বাহিনী সন্ধ্যাবেলা কি একটা হলো, তাদের মধ্যে একটা বোঝাপড়ার সমস্যা, সন্ধ্যাবেলা নেমে পড়েছে পুলিশ কমিশনার এবং পিটিয়ে এদেরকে উঠিয়ে দিয়েছে। তারা আন্দোলনকে আরো চাঙ্গা করতে গুলিবিদ্ধ হয়েছেন এই খবর প্রকাশ করে দিয়েছেন। তারপর দেখেন যে সরকারও তাদের পক্ষে নাই, সরকারও বলছে এবার উঠে যা। তখন তারা তত্ত্ব নিয়ে হাজির হয়েছেন, শাহবাগ ভর্তি নাকি ছিল শুধু আওয়ামী লীগ আর আওয়ামী লীগ আর আওয়ামী লীগ। ইনকিলাব মঞ্চ হঠাৎ করে জাবের গুলিবিদ্ধ, তারপর আমরা চিকিৎসা নিয়ে আবার আন্দোলনে ফিরছি, এসব কথা বলার পর হঠাৎ করে স্ট্যাটাস দিয়ে ফেসবুকে জানালো লীগ অ্যাক্টিভ হয়ে গেছে।
ইনকিলাব মঞ্চ ফেসবুক পোস্টে বলল লীগ অ্যাক্টিভ হয়ে গেছে, তারা সাধারণ জনতার সঙ্গে মিশে পরিস্থিতি অন্যদিকে প্রবাহের চেষ্টা করছে, শহীদ ওসমান হাদির হত্যার বিচার এবং নির্বাচন বানচালের চেষ্টা চলছে, আপনাদের সবাইকে নিরাপদ স্থানে চলে যাওয়ার অনুরোধ জানানো হলো। মানে 1.5 দিন ধরে পুরো রাজপথটা দখলে রাখলো কিনা পরিচিত সব জুলাই যোদ্ধা, তাদের সব পরিচিত প্রশিক্ষিত আন্দোলনকারী যারা এতদিন ধরে মব ভাঙচুর ভয়ভীতি প্রদর্শন রাজপথে নৃত্য সবই করে এসেছেন, কান্না সবই করে এসেছেন, তারা আর রাতে যখন আর মানে ইন্টারিমের সঙ্গে তাদের আর মেলে না, যারা রাস্তায় তাদের নামিয়েছেন তারা আর বলতে পারেন না রাস্তায় থাক আরো বাড়াবাড়ি কর, তখন তারা এমন স্ট্যাটাস দিলেন যে লীগ অ্যাক্টিভ হয়ে গেছে। তো লীগের কে কে অ্যাক্টিভ হয়েছে, এই যে পুলিশ পেটালো তখন কেন এখন পর্যন্ত লীগের একজনকেও মানে তারা চিহ্নিত করতে পারলেন না যে এর মধ্যে এ হচ্ছে সেই লীগ, আমরা ছাড়াও এরাও আহত হয়েছে, এরকম কোনো তথ্য তারা দিতে পারলেন না। কিন্তু এই কথা বলে তারা মানে বাড়ি চলে যাওয়ার ব্যবস্থা করতে শুরু করলেন। শুধু তারা নন, ততক্ষণে তো ডাকসু অ্যাক্টিভ হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে। ডাকসুর মানে তখন বিরাট আন্দোলন ডেকেছে যে তারা ইনকিলাব মঞ্চের বিরুদ্ধে এই পুলিশি হামলা প্রতিশোধ নিয়ে ছাড়বে। তখন রীতিমতো ওইসব ফেসবুক রিল বের হতে শুরু করেছে যে তারা আগে পুলিশকে মানে খুবই বাজে শব্দ ব্যবহার করে বলেছে যে পুলিশকে কাপড় খুলে ঝুলিয়ে রেখে পিটিয়ে মেরেছিল, এইবার তারা স্বরাষ্ট্র উপদেষ্টাকে নাকি বাসা থেকে বের করে এনে প্রয়োজনে ওই কাপড় খুলে ঝুলিয়ে রেখে পিটিয়ে মারবে। এসব যখন বলছে তখন এরকম একটা স্ট্যাটাস যে লীগ নাকি ঢুকে গেছে, এবং তারপর তখন ডাকসুর সমাবেশে দাঁড়িয়ে ইসলামী ছাত্র শিবির নেতা এস এম ফারহাদ মানে ডাকসু জিএস এস এম ফারহাদকেও একই কথা বলতে হলো। তিনি বললেন ইনকিলাব মঞ্চের দায়িত্বশীলেরা আমাদের বারবার ফোন দিয়ে অনুরোধ করেছেন, তারা আশঙ্কা করছেন এখানে আন্দোলনে একই সঙ্গে পুলিশে যেমন আওয়ামী লীগের একটা অংশ উস্কানি দিচ্ছে, তারা বারবার আক্রমণ করছে, শহীদ হাদিকে নিয়ে মকারি করছে, আমাদের আন্দোলনকে নিয়ে মকারি করছে, জুলাইকে নিয়ে মকারি করছে। সেই একটা গুপ্ত অংশ যারা আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগের অংশ ছিল, তারা পুলিশে রয়ে গেছে। ঠিক একই সঙ্গে শাহবাগের জমায়েতের মধ্যেও আওয়ামী লীগের একটা অংশ সেখানে অংশ নিয়ে তারা এই আন্দোলনকে নস্যাৎ করে দেওয়ার ভিন্ন পথে পরিচালিত করার চেষ্টা করছে। মানে এত বেছে বেছে পুলিশ অফিসার নিয়োগ করা হলো, এবং বিশেষ করে ঢাকার রমনা মানে যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, শাহবাগ এলাকা, যমুনা এলাকা সব কন্ট্রোল করে, সেখানের পুলিশের মধ্যে কিংবা অবসর থেকে ঘুম থেকে জাগিয়ে আনা কমিশনারের মধ্যে সবখানে আওয়ামী লীগ দেখা শুরু করলেন। তারপরে রাতের বেলা এই ডাকসু জিএস ইনকিলাব মঞ্চ সবাই পুলিশেও আওয়ামী লীগ, আবার সমাবেশে সাধারণ জনতার মধ্যেও মিশে গেছে আওয়ামী লীগ। তার মানে তো আওয়ামী লীগের পক্ষে এখন যে কোনো কিছু করা সম্ভব। মানে এটা যদি এই তত্ত্ব যদি সত্যি হয়ে থাকে তাহলে কিন্তু যে কোনো কিছুই করা সম্ভব আওয়ামী লীগের পক্ষে, সে কথাটাও মাথায় রাখতে হবে। এবং তারপর ফারহাদ বলেন ডাকসু জিএস যে শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবির আন্দোলনকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা ভিন্ন খাতে প্রবাহিত করে আগামী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে তা তারা কখনো চান না। ভাবেন সারাদিন ধরে সেখানে আসিফ নজরুলের প্রিয় জুলাই যোদ্ধা জান্নাত সুরভি কাঁদছেন আর বলছেন ইন্টারিম যেও না, নির্বাচন হবে না, ইন্টারিম যেও না, নির্বাচন হবে না, এই কথা বলছেন ঠিক আসিফ নজরুলের মনের ভেতরে যে কথা। আর রাতের বেলা ডাকসু জিএস বলছেন নির্বাচন বানচাল করার এই প্রচেষ্টা আওয়ামী লীগের প্রচেষ্টা কখনোই সফল করতে দেওয়া যাবে না। কাজেই তিনি বলেন ইনকিলাব মঞ্চ কিংবা শহীদ হাদির শাহাদাতকে এই নির্বাচনের মুখোমুখি করার যে ষড়যন্ত্র, সেই নির্লজ্জ ষড়যন্ত্রের আমরা সুযোগ দিতে চাই না। বাংলাদেশ এমন এক নাটকের মধ্যে পড়েছে, এমন এক অভিনেতা গোষ্ঠী সারা বাংলাদেশে তৈরি হয়েছে যে কে যে কার স্বামী, কে যে কার স্ত্রী, কে যে কার পুত্র, কে যে কার কন্যা, কোন মা যে আসল মা, কোন মা হাজারি করে কাঁদছেন তাকেও সাজিয়ে নামানো হয়েছে রাজপথে। এই কোনো কিছু বোঝবার কোনো উপায় আর নাই। তবে নিশ্চিতভাবে আন্দোলনের নাটক সাজানোর জন্য একটা বিরাট গোষ্ঠীকে প্রস্তুত রাখা হয়েছে। সে নাটক দিনের পর দিন চলতে দেওয়া হবে, নাকি নাটক কখনো পুলিশ নামিয়ে উস্কে দেওয়া হবে, নাকি পুলিশ দিয়ে পিটিয়ে বাড়ি ফেরার ব্যবস্থা করা হবে, এই পুরো বিষয়গুলো এখন এমন ভাবে নিয়ন্ত্রিত হচ্ছে যে 12 তারিখ নির্বাচনের আগে আর কি কি দেখতে হয় তা বলা মুশকিল।